জুলাই গণ অভ্যুত্থান বা এর আগের যেই শাসনামল গেছে, কখনো আমরা দেখি নাই যে তারা ন্যূনতম কোনো জায়গায় স্ট্যান্ড নিতে পারছেন। ওনারা নিজেদের একজন কলিগকে বাঁচানোর জন্য একটা শব্দ ব্যবহার করেন নাই, বরং আমরা দেখছি যে তারা তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে সারাক্ষণ গরম পানি ঢেলে দেন, অমুক তমুক এগুলো বলেই যাচ্ছেন। তো প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একটা ডান দিকে একটা বিশাল বড় দেয়াল আছে। তো সেখানে সবসময় আমরা যখন পড়াশোনা করেছি বা পরেও দেখেছি যে শহীদ মঈন হোসেন রাজুর ছবি আঁকা থাকে সেখানে সবসময়। 2017 সাল পর্যন্ত আমি ছবিটা দেখেছি এবং আমি আমার বন্ধুরা মিলে ছবি তুলছিলাম। এর পরবর্তীতে আমি গিয়ে দেখি সেখানে হোয়াইট ওয়াশ করে শেখ মুজিবুর রহমান হয়ে গেছেন। আপনারা জানেন যে প্রতিটা জায়গায় আমাদের যে কোনো পলিটিক্যাল আইকন, যে কোনো কালচারাল আইকন সমস্ত জায়গায় রিপ্লেস করা হয়েছে একজন ব্যক্তিকে দিয়ে। এবং আমাদের যে সাংস্কৃতিক অঙ্গন যেখানে আমরা কাজ করছি, এখানেও এই যে পদ্ধতি, ফ্যাসিবাদী যে পদ্ধতিটা মানে চাপানো হয়েছে, আমি এটার সাথে আসলে কানেক্ট করতে পারি। তো এই বিষয়টা আমরা দেখেছি, যেমন ধরেন আমি যদি একদমই মানে যে রাজনীতির বাইরে যখন আমরা আমার কাজের এরিয়ায় চলে আসি, যেমন বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা প্রথম বলা হয় যে প্রথম অ্যান্থোলজি ফিল্ম বা অমরনিবাস চলচ্চিত্র নির্মাণ করা হয়, আমাদের বন্ধুরাই করেছেন। তো সেখানে 11 জন ফিল্ম মেকার চলচ্চিত্র নির্মাণ করেছেন, 11 জন পুরুষ বিজ্ঞাপন নির্মাতা ফিল্ম মেকার। পরিষ্কারভাবে কথাটা বলতে চাই, তখন আমি এটা নিয়ে আলাপ করেছিলাম, আজকে বলতে চাই। ধরেন এইটা তো আসলে সিন্ডিকেটের সূচনা করে। আমাদের যিনি ওই প্রকল্পটা পরিচালনা করেছিলেন আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু, এটা নিয়ে তার সাথে প্রচুর ডিবেট হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে ধরেন নারী তো নাই, ফিল্ম মেকারদের মধ্যে যে নারী যারা তারা তো নাই, ধরলামই না। এর বাইরেও যারা আসলে ফিল্ম মেকার হিসেবে জার্নিটা করেন তাদের ওখানে কেউ নাই। ওখানে অবশ্যই বেশ কিছু ভালো চলচ্চিত্র নির্মাণ হয়েছে, যেহেতু অনেকগুলো শর্ট ফিল্ম মিলে একটা ছবি। কিন্তু এই যে প্র্যাকটিস, এই যে কালচার, এইটাই তো আসলে নর্মাল করে ফেলা হয়েছে। দিনকে দিন আমরা দেখছি যে এই যে সিন্ডিকেট বাজি বা এই যে ধরেন নিজেদেরকে নিজেরা সেন্সর করি, এইভাবে করে করে ধরেন যারা আসলে সিনেমাটা বানাতে আসছে তাদের কাজ কমে গেছে। কারণ আমরা যখন যে গল্পটা বলতে চাচ্ছি, এটা তো আপনারা জানেন যে এটা তো গল্প লেখার মতো বিষয় না যে আমি আসলে একা কাজটা করতে পারি। এটা একটা দলগত প্রক্রিয়া এবং এটার সাথে আসলে পুঁজির যুক্ততা আছে। সেই যখন আমরা এই গল্পগুলো হাজির করতে চেয়েছি আমরা আসলে পারি না। এই জন্য আমাদের অনেকেই আপনারা হয়তো গালিও দেন যে আমরা কেন বিদেশমুখী হই, আমরা কেন ফেস্টিভ্যালে যাই। ভাই আমার এখানে নাই, কাজ করার সুযোগ নাই, এই জন্য আমরা যাই। তো একই পদ্ধতি আমরা দেখেছি আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা, যারা সবচেয়ে বেশি কাজ করে একটা ওটিটি প্ল্যাটফর্ম চলতি, আমরা দেখেছি ওনাদেরকে আপনারা দেখেন যে নারী প্রশ্ন এবং অন্যান্য গল্পের প্রশ্ন, আমি বলবো যে যেই কন্টেন্টগুলো ওনারা, আমি কেন ওটিটিকেও যুক্ত করছি, যদিও এটা সিনেমা হয়তো বলবেন না আপনারা, কিন্তু আসলে ওনারা তো সিনেমা হিসেবে রিলিজ করেছেন অনেক কন্টেন্ট। ওখানেও একইভাবে আমরা দেখেছি যে কোন গল্পগুলা বা কোন বয়ানগুলা ওনারা হাজির করছেন। সেখানে কি আসলে এই যে বৃহত্তর অর্থে যে আওয়ামী গভর্নমেন্টের যে বয়ান তার বাইরে কিছু ছিল? আমরা ওখানে গুমের গল্প দেখেছি, ভয়াবহ একটা, মানে আমি ফোনটা রেখে আসছি ওখানে মাঝ করে ডাউনলোড করে নিয়ে আসলাম। ওনারা একটা জনৈক আফজাল হোসেনকে খুঁজছে তার পরিবার। উনি 1999 সালে বাসা থেকে কে বা কাহারা তাকে তুলে নিয়ে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি, তার ফ্যামিলি খুঁজছে। এটা একটা বিজ্ঞাপন, সম্ভবত প্রথম আলোতেই ছাপা হয়েছে, ছবি আকারে দেওয়া হয়েছে আমাদের শতাব্দী ওয়াদুদ ভাইয়ের ছবি, মানে ওটা একটা ওটিটি কন্টেন্ট। ওটার নিচে যারা কমেন্ট করছেন ভয়ঙ্কর হাসাহাসি, মানে আপনার গুমের মতো ভয়ঙ্কর একটা জিনিসকে আপনারা নর্মালাইজ করছেন, হাসাহাসি পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এটা কোন রাজনীতি? ওইখানে আমরা তারপর ধরেন আরও বেশ কিছু এই যে গুম নিয়ে, নামটা মুহূর্তে মনে নেই, সম্ভবত খাঁচার ভিতরে অচিন পাখি বা কিছু একটা হবে। একাধিক কন্টেন্ট আমি দেখেছি যে গুম ব্যক্তি, যিনি গুম হয়েছেন তিনিই হচ্ছেন দোষী, তার কৃতকর্মের ফলাফল হচ্ছে তাকে গুম করে রাখা হয়েছে। কারা গুম করছে, কোন শক্তি এটার পিছনে আছে, কোন পলিটিক্যাল পারপাস এটার অংশ, কিচ্ছু হাজির নেই এই কন্টেন্টগুলোতে। তো আসলে আমরাই তো সম্মিলিতভাবে এই যে স্বৈরাচারী অবস্থা তৈরি হয়েছে বা ফ্যাসিলিটি অবস্থা তৈরি হয়েছে, তো আমরা অবশ্যই অংশীদার, আমাদেরই বন্ধু বান্ধব, আমরাই তো অংশীদার। ফলে এগুলো আমাদের স্বীকার করে নেওয়ার ব্যাপার আছে। এখন আমাদের এখানে আরেকজন ফিল্ম মেকারের সাথে কদিন আগে আলাপ করছিল যে খুবই ইন্টারেস্টিং, গত 15 বছর বলবো না, আরও অনেক আগে থেকে হয়তো, যে আমাদের এখানে কালচার বলে আসলে কিছু হয় নাই, কিন্তু ফ্যাসিবাদ থেকে গেছে কালচারাল একটা আবহাওয়ার মধ্যে বা পরিস্থিতির মধ্যে। আমি হয়তো অত বেশি ধরেন জার্গন বা দেবো কথা বলতে পারবো না, কিন্তু এগুলো তো আমরা আসলে কাজ করতে করতে প্র্যাকটিক্যালি অনুধাবন করেছি।
যে বলতেছেন জলপাই গাছবা ইত্যাদি, যাই হোক আমি নাম ধরে উল্লেখ করতে চাই। আমি সালটা আমার এক্সাক্ট মনে নেই, আমি তো ইউনিভার্সিটিতে পড়ি। মাউরুন বলে একটা পত্রিকা ছিল, বাহারি একটা পত্রিকা, ওখানে আমরা লেখালেখি করতাম। তো ওখানে আমাকে ওটার জন্য সম্পাদক দীপার্কিশ উনি আমাকে বললেন একটা সিনেমা দেখতে দিলেন, ডকুমেন্টারি ফিল্ম, কর্ণফুলীর কান্না, জনাব তানভীর মোকাম্মেল একটা পরিচালক। তখন আমরা অনেক তরুণ ছিলাম, আরও অনেক বেশি ভোকাল ছিলাম। যাই হোক, ওইখানে খুব পরিষ্কারভাবে বিভেদটা তৈরি করা হলো পাহাড়ি বনাম বাঙালি। কোন বাঙালি? সেটেলার, স্থানীয় বাঙালি না। সেটেলার বাঙালি যারা আসলে নদী ভাঙা লোক, যাদেরকে ওখানে স্থানান্তর করা হয়েছে, ওখানে জমি দেওয়া হয়েছে এবং এদেরকে মুখোমুখি একটা সবসময় একটা ওই যে ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে রাখা। তো ওইখানে কিন্তু আর্মি নাই। আর্মি এই যে একটা পুরা বাংলাদেশের মধ্যে কোথাও এই ধরনের শাসন ব্যবস্থা নেই যেখানে ওখানে আর্মিরা করছে। এবং আমরা জানি যে ওখানে কীভাবে বিভিন্ন বড় বড় আর্মি ব্যক্তিত্ব পাহাড়ের পর পাহাড় দখল করছে। সো ওইখানে হচ্ছে তানভীর মোকাম্মেল ওই জায়গাটায় বিষয়টা এমনভাবে ছবিটার মধ্যে আনলেন যে এটা মূল সমস্যা হচ্ছে সেটেলার বাঙালি, কিন্তু এদের পিছনে কারা, মানে কারা এই রাজনীতিটা তৈরি করছে, কারা ব্যাকআপ দিচ্ছে, ওনারা হায়ার গেলেন। তো এগুলো প্রত্যেকটা বিষয় মনে করি এই যে আমাদের দায় নেওয়া, আমরা যে এই যে আমাদের একটু সুবিধাভোগী অবস্থায় থাকি, যেহেতু আমরা ক্যামেরাটা তাক করি, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ক্যামেরাটা তাক করি, ফলে আমরা সবসময় একটু উপরে জায়গা থেকে দেখি। সো আমাদের নিজেদের দিকে প্রশ্ন করা এবং এগুলোর জবাবদিহিতা খুব পরিষ্কার করতে হবে। যেমন ধরো যে আমাদের ভাত খাওয়ার স্বাধীনতা চাই বলে যে এই বিষয়টা নিয়ে এত আলাপ হলো, তা আমরা ঘুরে ফিরে কিন্তু ওই একটা পত্রিকার দিকে আসলে তাকাই, অথেন্টিসিটি বা ওনাদের টিকে থাকার জন্য হয়তো নানাবিধ বিষয়ের মধ্যে যেতে হয়, যে একই সাথে ওনারা অথেন্টিক একটা নিউজ দেওয়ার চেষ্টা করেন যখন আমরা পাঠকরা পড়ি, আবার একই সাথে ওনারা সরকারি বহনের বাইরে কখনো আমরা দেখি নাই যে তারা হাজির করতে পারছেন। এবং এই জন্যই এই পত্রিকাটার নাম আনলাম, যেহেতু এদেরই ওটিটি কন্টেন্ট মানে যারা বানায় একই সাথে সম্পর্কিত, ওই জন্যই কথাটা বলতে হলো। আর আরও কিছু বিষয়, যেমন ধরেন আরও কয়েকটা বিষয় যেটা আমাদের নিজেদের জাতীয় সংগঠনের জায়গা থেকে, যদিও আমি সরাসরি হয়তো কোনো ফিল্ম সংগঠনের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমরা দেখেছি যে এখানে যে সমস্ত ফিল্ম সংগঠন, মানে আমি ইউনিভার্সিটি বেস ক্লাবগুলোর বাইরে বলছি, যারা আছে, যারা প্রাচীন সংগঠন এবং আমাদের অনেক সিনিয়র ফিল্ম মেকাররা যেগুলোর সাথে সংগঠিত যুক্ত আছেন, জুলাই গণ অভ্যুত্থান বা এর আগের যেই শাসনামল গেছে, কখনো আমরা দেখি নাই যে তারা ন্যূনতম কোনো জায়গায় স্ট্যান্ড নিতে পারছেন। ইভেন যখন হচ্ছে এই যে অ্যাক্টর, সিকিউরিটি বা এই ধরনের যাবতীয় যে পেশাগত সংগঠন আছে, ওনারা নিজেদের একজন কলিগকে বাঁচানোর জন্য একটা শব্দ ব্যবহার করেন নাই, বরং আমরা দেখছি যে তারা তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে সারাক্ষণ গরম পানি ঢেলে দেন, অমুক তমুক এগুলো বলেই যাচ্ছেন। এবং এই যে অবস্থা, মানে আমি জানি না এগুলাকে আসলে কীভাবে ব্যাখ্যা করবো, কিন্তু আমার মনে হয় এই জায়গাগুলোর জন্য এই যে সিন্ডিকেট বাজিটা, এইটাকে আসলে ভাঙা হয়তো আমরা এখন বলছি, কিন্তু আসলে আলটিমেটলি টিকবে না। কেন টিকবে না? যখন আমরা দেখলাম যে ধরেন ফেসবুকে যখন একটা অ্যানিমেশন ফিল্ম আসলো যে 9কে গুলি করে 1 বানিয়ে ফেলা হলো, এই যে ভাষা তৈরি হয়ে গেছে, এরপর আসলে সিন্ডিকেটবাজি জোর করে আসলে টিকানোর কোনো অবস্থা থাকবে না আমার মনে হয়। যেটা আরেকটা হচ্ছে যে আমরা আসলে ক্রাইসিস তো সবসময় আছে, এখানে আমার অন্যান্য কলিগরাও কিন্তু বলবেন, কিন্তু এটার সমাধান কি? যেমন ধরেন আমরা এখানে অনেকেই অনেকদিন ধরে আলাপ করছি, বিশেষ করে একটা নো সেন্সর বোর্ড এবং নো সিন্ডিকেট বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছিল আমাদের ফেলো ফিল্ম মেকার যারা অনেক তরুণ বয়সে, তারা এটার উদ্যোগ নেন এবং ওখানে আমরা এখন অনেকে যুক্ত হয়েছি, নানাভাবে কাজ করার চেষ্টা করছি। তো সেই জায়গায় আমরা কয়েকটা দাবি নিয়ে এসেছি, যার মধ্যে সাজেদুল পরবর্তীতে এই বিষয়টা ডিটেল বলতে পারবেন। তো আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই যে একটা হচ্ছে বিশাল আমলাতান্ত্রিক যে কাঠামো, মানে আমরা যখন ব্যক্তিগতভাবে কোনো সিনেমা রিলেটেড কাজে গিয়েছি, ওনারা যে আচরণ করে, আমরা দেখি যে আজমুল হক বাদন বলেছে যে আপনারা আমাদেরকে নাগরিকদের মতো করে কথা বলেন, আমাদের যে একটা মর্যাদা আছে সেটাকে আপনারা রক্ষা করে কথা বলেন। তো আমি সেটাই বলবো, যখন আমরা সচিবালয়ে গেছি কোনো সিনেমা নিয়ে কথা বা কোনো প্রিভিউ হয়েছে, সবাই অবশ্যই নয়, গুটি কয়েক, এবং একই সাথে যারা হচ্ছে প্রিভিউ কমিটির বাইরে থেকে গেছেন, ওনাদের যে কন্টিনিউয়াস তেল দেওয়া আমাদের পায়ের তলায় এবং যেভাবে ওনারা ভাষা ব্যবহার করেন, আমি ওনাদেরকে বলবো আপনারা সতর্ক হন। আর কিন্তু আপনারা মানে বহুত করে ফেলছেন, এবার একটু থামেন। আর হচ্ছে আমি অনুরোধ করব সরকারকে যে ভাই, যেখানে যেখানে আমলাতান্ত্রিক কাঠামো আছে আপনারা দয়া করে ওনাদেরকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করান, কারণ ওনারা জানেন না যে আসলে সিনেমা কি। ওনারা ভাবে 5টা বৃষ্টি ভেজা গান, 3টা ফাইট, একটা চুম্বন দৃশ্য, এই হচ্ছে সিনেমা। তো দয়া করে এগুলা থেকে একটু বের হন আর একটু পড়াশোনা করেন। ধন্যবাদ।